এটা দেখি আমি শুভমের কাছে যেতে চাই, আর তারপরে আমি এসআইআর এর অংশটায় আসবো। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট হয়ে যাচ্ছে। শুভমরা সব দেখতে পায়, শুভমদের দল বা ফ্রন্ট, বাম ফ্রন্ট সব দেখতে পায়। এই ভেনেজুয়েলা 15,000 কিলোমিটার দূরে ভেনেজুয়েলা, সেটা নিয়ে কলকাতার ছবি দেখাবো, ভাইজ্যাকের ছবি দেখাবো এবং তার পাশাপাশি দিল্লির ছবি দেখাবো। এই তিনটে ছবি আসলে প্রমাণ করে দিচ্ছে যে বামপন্থীরা যদি চায় কাঁপিয়ে দিতে পারে অন্তত সোশ্যাল মিডিয়া এবং রাস্তায়। বামপন্থীরা চায়নি দীপু দাস নিয়ে গোটা ভারত কেঁপে যাক, বামপন্থীরা চায়নি অমৃত মণ্ডলকে নিয়ে মোহাম্মদ ইউনুসের অস্বস্তি তৈরি হোক, বামপন্থীরা চায়নি ভারতীয়ত্ব বা হিন্দুত্ব এই দেশে শক্ত হোক। কেন শুভম? এই লাগাতার, তোমরা হয়তো বলবে আমরা তো দীপু দাস নিয়েও করেছি, ব্যালেন্স করেছো শুভম। তোমরা প্যালেস্তাইন, তোমরা ভারতীয় উপমহাদেশের সংখ্যালঘু অনেক কিছু নিয়ে তোমরা একবারে বলতে পারো না কেন যে ভাই হিন্দু লাইভস ম্যাটার, যেভাবে তোমরা ব্ল্যাক লাইভস ম্যাটার বলো, কেন বলো না? প্রবলেমটা কি? হিন্দু বিরোধী তোমরা? মধ্যে 1 মিনিট আশা করবো বলতে দেবে। প্রথম কথা হচ্ছে দীপু দাস মারা যাবার পর প্রথম যে মিছিলটা ঠিক পরের দিন হয়েছিল সেটা কোনো মৌলবাদী সংগঠন বাংলাদেশের বুকে করেনি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করেছিল। এবং বিগত 1 বছর ধরে যে হিন্দু নির্যাতন যে লাগাতারভাবে চলছে, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন লাগাতারভাবে চলছে, সেখানে শেষ যে বড় মহামিছিল হয়েছিল সেটা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাসদ এবং বাসদ মার্ক্সবাদী মিলে করেছিল এবং সেই মিছিলে লাঠিচার্জ হয় এবং বহু কমরেডের রক্ত ঝরে। দীপুদাসদের মারা হচ্ছে কেন? ভিডিও দীপুদাসদের মারা হচ্ছে কেন? আপনাদের কাছে না মানুষ বলে কি মারা হচ্ছে? আমি বললাম তোমরা দেখো এটা বলতে পারো না, তোমরা বলো না হিন্দু বলে হিন্দু বলে মার খাচ্ছে, তোমরা এটা লিখতে পারো না কেন? লেখো এটা প্র্যাকটিস করো। আমরা বলি, তোমরা বলো না হিন্দু বলে দীপু দাস মার খাচ্ছে, হিন্দুরা শাখা সিঁদুর ভেঙে দেওয়া হচ্ছে, মারা যাচ্ছে, আমরা বলি। এবার মহিত ভাই বলছেন 1 মিনিট বলতে দিতে। দ্বিতীয়ত যখন 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধে যখন আমেরিকা 7ম নৌবহর পাঠিয়েছিল, তখন ভারতের পাশে যারা দাঁড়িয়েছিল, মার্কিন নৌবহর যারা আটকে দিয়েছিল, তারা হচ্ছে কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন। এই কারণেই আমরা ভেনেজুয়েলার পাশে দাঁড়াই, এই কারণেই আমরা কিউবার পাশে দাঁড়াই। যদি আগামী দিনে আবার আমেরিকা যদি ভারতের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন চালায়, তাহলে যে দেশগুলো নিশ্চিতভাবে ভারতের পাশে দাঁড়াবে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতের পক্ষে অবস্থান নেবে, তারা হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। আমি দুজনের কাছে যাব, কিন্তু শুভম আমি বুঝলাম, তার মানে তুমি বুঝতে পারছো যে দেশকে মানে পাওয়ারফুল বানাতে হবে, দেশকে মজবুত বানাতে হবে। তোমরা দেশের মধ্যে থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে মস্করা করছো যে ডোনাল্ড ট্রাম্প নাকি ফোন করে ধমক দিয়ে করেছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প কতটা হার্মফুল, আমেরিকা কতটা ক্ষতিকারক তোমরা জেনেও তার মানে ইচ্ছাকৃতভাবে নরেন্দ্র মোদীকে দুর্বল করার জন্য এগুলো করেছো। রাজনীতিতে যদি মুহূর্তের মধ্যে স্ট্যান্ড পাল্টে যায়, এই নরেন্দ্র মোদী বললেন যে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু যাই বলুন, নরেন্দ্র মোদীকে দুর্বল করতে চাইছো কি আসলে তোমাদের হিংসার জন্য, ঈর্ষার জন্য? বলেছিলেন কি বলেননি যে ট্রাম্প এবং নেতানিয়াহু আমি জানি না তোমাদের কি স্ট্যান্ড পয়েন্ট, দেশের জন্য লড়াইটা করো। দুদিনের মধ্যে নরেন্দ্র মোদী ভেনেজুয়েলাকে নিয়ে এত কথা বলছো, ভেনেজুয়েলাকে নিয়ে বলার আগে একবার স্যালিউট জানাও না এস জয়শঙ্করকে। দেশটার ফরেন পলিসিকে এইরকম একটা জায়গায় রেখেছে, একবার স্যালিউট জানাও না নরেন্দ্র দামোদর দাস মোদীকে। কিছু করতে দিচ্ছে না আমাদের, আমি তো স্যালিউট জানাচ্ছি। বলবো বেশ আমি এবার 30 সেকেন্ড বলে আমি পরপর সবার কাছে। জয়শঙ্করের বিজেপি সরকারের ফরেন পলিসি ব্যর্থ হয়েছিল বলে ভারত সরকারের তুমি ভারতের পাসপোর্ট হোল্ডার, বর্তমান যে রাষ্ট্র তার ফরেন পলিসি ব্যর্থ হয়েছিল বলে বিজেপি সরকার বাধ্য হয়েছিল সমস্ত বিরোধী দল থেকে প্রতিনিধি ঠিক করে সেই সমস্ত বিরোধী দলের ঐক্যবদ্ধ প্রতিনিধিকে পাঠাতে। এবং এটাই ভারতবর্ষের ঐতিহ্য এবং এটাই বিরোধী দলগুলোর রাজনৈতিক সচেতনতা যে তারা ঐক্যবদ্ধভাবে সেই সময় ভারত পাকিস্তান যে যুদ্ধ সেটা নিয়ে তারা ঐক্যবদ্ধভাবে ভারত রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে। এটাই ভারতের এবার আনইন্টারাপ্টেড সবাইকে। শুভম বলল 71-এর যুদ্ধের কথা, আমার 62-র যুদ্ধের কথা মনে পড়ে যাচ্ছিল। কমিউনিস্ট চীন কিন্তু উত্তর পূর্ব ভারতে আসাম অব্দি দখল করে দিয়েছিল, তারাও কমিউনিস্ট ছিল, রাশিয়াও কমিউনিস্ট। সবাইকে এবার 30 সেকেন্ড
করে। আচ্ছা, দ্বিতীয়ত আমি কমিউনিস্টদের কথা বলছি, এবার দ্বিতীয়ত 19 থেকে যে ভোটটা বিজেপি বেড়েছে সেই ভোটটা কার্যত সিপিআই সিপিএম এর ভোট থেকে এসছে, এবং এই ভোটটা যে সিপিআই সিপিএম থেকে বিজেপির দিকে শিফট করছে তার মূল কারণ হচ্ছে তাদের হিন্দু বিরোধী স্টান্স। এই ফিনোমেননটা ময়ূক আপনি এখন কেরালাও দেখতে পাচ্ছেন, কেরালাও যে বিজেপির গ্রোথ হচ্ছে তার মূল কারণ হচ্ছে হিন্দু ভোটটা সিপিএম এবং সিপিআই থেকে বিজেপির দিকে সরে যাচ্ছে। এবার নির্বাচনে ওরা কেরালা থেকেও সাফ হয়ে যাবে, কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে আর দ্বিতীয় শক্তি হয়ে উঠে আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তার মূল কারণ হচ্ছে ওরা আত্মঘাতের পথে হাঁটছে হিন্দু বিরোধী একটা স্টান্স নিয়ে। এটা কবে যে ওরা উপলব্ধি করবে সেই আশায় আমি বসে আছি। ঠিক, প্রীতম এবং সৌগত 30 সেকেন্ডস করে দেবো, এবং তারপর আমি লাস্ট পার্টে যাবো। এই যে ময়ূক, আমি তোমাকে যে বললাম যে ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, আজকে অপারেশন সিন্দুর যখন চলছিল আমরা এই কলকাতার বুকে দেখেছিলাম এই বামফ্রন্টরা অপারেশন সিন্দুরের এগেনস্টে, আমরা সিন্ধু চুক্তি জলের যে এটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, জল বন্ধ করে দিয়েছিলাম, তখন রক্ত আর জল একসাথে বইতে পারে না, তো সেটা যখন বন্ধ করে দিয়েছিলাম এরা এই কলকাতার বুকে আজকে ভারতের এগেনস্টে মিছিল বার করেছিল। সেই জন্য ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, সেই জন্য আজকে শূন্য হয়ে যাচ্ছে, যেখানে যেখানে ওদের সরকার হচ্ছে, যেখানে যেখানে ভারতের টুকরো অঙ্গে স্লোগান তোলে, সেই জন্য এরা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে, ভারতীয়ত্ব জাগরণ মানে হচ্ছে হিন্দুত্ব জাগরণ, হিন্দুত্ব মানে হচ্ছে ভারতীয়ত্ব, ভারতীয়ত্ব মানে হচ্ছে তোমার হিন্দুত্ব। সুতরাং জাগরণ যত হবে তত এই বামফ্রন্ট যারা চায়নার চেয়ারম্যানকে দিয়ে চেয়ারম্যান বলে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তার কারণ হচ্ছে আজকে পশ্চিমবঙ্গের বুকে ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে। যারা ভারতবর্ষের কথা বলবে তারাই আজকে ভারতীয়ত্ব, আজকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোনো জায়গা নেই, সেটা এগেইনস্টে যেই দাঁড়াবে তারাই ভারতীয়, এবং সেই ভারতীয়ত্ব জাগরণ হচ্ছে বলে ওনাদের সুবিধা। সেই জন্যই ভারতের বিরুদ্ধে এরা মিছিল করে, ভারতের টুকরা অঙ্গে বলে এরা, এই জন্য এই অবস্থা। না, আমাকে একটা জিনিস বলো শুভম, আমি ধরে নিলাম প্রীতমের এই জিনিসে প্রীতম আপডেটেড নয়, কিন্তু কিভাবে আইডেন্টিফাই করব? মানে মাওবাদীরা জঙ্গলে থাকে, সেই মাওবাদীদের একটা অংশ তারা শহরে রেখে যাচ্ছে আরবান নকশাল বলে, আবার আরবান নকশালদের সাথে হাত মিলিয়ে ফেলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন শিক্ষিত মানুষজন, তারা আবার তাদের সাথে সিপিআই ঢুকে পড়ছে, সিপিএম ঢুকে পড়ছে, বিভিন্ন বিজেপি আন্দোলন হচ্ছে। এবার একটু থামুন ময়ূকদা। প্রথম কথা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে যারা আছে, যারা মাওবাদী সমর্থনে পোস্টার মারে বা যাদের রাজনৈতিক বক্তব্য মাওবাদীদের রাজনৈতিক বক্তব্যের কাছাকাছি হয়, তারা মাওবাদীদেরই ফ্রন্টাল যে অর্গানাইজেশনগুলো, সেটা আরএসএফ হতে পারে, সেটা আরএসএফ হতে পারে বা আরএসএফ এর মতো মাওবাদী ফ্রন্টাল অর্গানাইজেশনের সদস্য হতে পারে। হাসপাতালে মোহাম্মদ সেলিম সুতরাং তাদের সাথে আপনার মানে ময়ূকদা তুমি নিজেও এটা খুব ভালো মতো জানো যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে শুভম বলো ছোট করে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এসএফআই বা এআইএসএফ বা আইসা বা ডিএসওর মতো যে মূলধারার বামপন্থী ছাত্র সংগঠন, তাদের সাথে আরএসএফ বা ইউএসডিএফ তাদের কতটা তোমরা যেরকম গেরুয়া পতাকা দেখতে পাচ্ছ, উল্টো দিক থেকেও লাল পতাকাই তো দেখা যাচ্ছে। এবার গেরুয়া পতাকাতে কেউ সন্ত্রাসবাদী নেই। আচ্ছা, গেরুয়া পতাকা নিয়ে তোমরা চেষ্টা করেছিলে স্যাফরন টেররিজমকে নিয়ে আসার, কিন্তু লাল পতাকা নিয়ে মাওবাদীদের হামলা তো আমরা দেখেছি। ময়ূকদা, গেরুয়া পতাকা নিয়ে অভিনব ভারত সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটিয়েছিল। একদমই নয়, গেরুয়া পতাকা একদমই নয়, একেবারেই নয়। এই স্যাফরন টেররিজম নিয়ে তোমরা একটা গল্প ভাবার চেষ্টা করেছিলে, ঠাকুরমার গল্প। কোন স্যাফরন টেররিজম বলে কিছু নেই। গেরুয়া এবং সন্ত্রাস, গেরুয়া এবং সংকীর্ণতা, এটা অক্সিমোরন, একদম কিছু করেনি। না, একেবারেই নয়। আজকে জানো, আজকে ছোট আঙ্গারিয়া দিবস, সাধ্বী প্রজ্ঞাকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে। ছোট আঙ্গারিয়া দিবস, যখন এই লাল সন্ত্রাসের বলি হয়েছিল বাঙালিরা, আজকে সেই ছোট আঙ্গারিয়া দিবস। তো সুতরাং কথা বলছে বাঙালিদের রক্তে। আমি কার সাথেই বলতে হবে না। আমি সৌগতর কাছে যাওয়ার আগে এর লাস্ট পার্টে আমি একবার তোমাদের প্রতিক্রিয়াগুলো নিতে চাই, খুব ইন্টারেস্টিং পার্ট এটা। আমি এসআইআর বিরোধী লবি, এরা কিন্তু ভারত বিরোধী লবি অনেক ক্ষেত্রে, কারণ তারা বিভিন্ন সময় ভারতের স্টক মার্কেট ক্র্যাশ করাতে চায়, ভারতের এলআইসি ধ্বংস হোক সেটা চায়। তারা চায় যে নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশের নির্বাচন কমিশনারের সাথে যে ব্যবহার করা হয়েছে সেরকম ব্যবহার করা হোক, একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করা। এসআইআর আগেও হয়েছে, কিন্তু এবারের এসআইআরটা নিয়ে একটা লবি সক্রিয় ছিল। আমি অবাক হয়ে যাচ্ছি, একজনও সামনে আসেনি। যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমার কাছে এসছে, বাংলায় এসআইআর বিরোধী লবির জন্য বড় ধাক্কা।
নামবাদের বিরুদ্ধে মাত্র 8টি অভিযোগ, অনলি 8, মাত্র 8টি অভিযোগ জমা পড়েছে শনিবার অবধি, শনিবার সন্ধে অবধি। আজকে রবিবার, অফিস বন্ধ, সোমবার আমরা লক্ষ্য রাখবো। শনিবার পর্যন্ত জমা পড়েছে মাত্র 8টি অভিযোগ, অর্থাৎ খসড়া তালিকা থেকে যে 58 লক্ষ নাম বাদ গেছে, 58 লাখ, 50 লক্ষের ওপর নাম বাদ গেছে। 50 লক্ষ অভিযোগ পড়ার কথা ছিল, 50 লক্ষ মানুষকে নিয়ে ঘেরাও করার কথা ছিল, একটা কিছু হয়নি। এদিকে ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একটু বাজার গরম করে, হাওয়া গরম করে লেকচার দিচ্ছেন, কিন্তু মাত্র 8টি অভিযোগ। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে যে 5 জন রয়েছে, 5 জনেরই প্রতিক্রিয়া নেওয়া আমার এই মুহূর্তে অবশ্যম্ভাবী কাজ। কিন্তু আমি আবারও বলছি, 58 লক্ষ ভোটার ফ্যাক্টর হবে। অদ্বিতীয় অনেকক্ষণ ধরে বসে রয়েছে, 58 লক্ষ ভোটার। অদ্বিতীয়, এটা নিয়ে কন্টেন্ট বানানো উচিত, এটা নিয়ে ডিবেট করা উচিত। 58 লক্ষ ভোটার, তার মানে যদি ধরেও নিই আরও বেশি হবে হয়তো। এই 50 লক্ষ মানুষজন তার মানে ভুতুরে ভোটার ছিল। 50 লক্ষ অভিযোগ পাওয়ার কথা ছিল, মাত্র 8টা অভিযোগ জমা পড়েছে। 8টা এরর হতেই পারে, ম্যানুয়াল এরর হবে, তার জন্য শাস্তিও দরকার হলে বিএলও থেকে ডিএম যাকে ইচ্ছা দেওয়া হোক। কিন্তু কেন এত কম? এটা তো বড় ধাক্কা তার মানে এসআইআর বিরোধীদের জন্য। একদমই তাই। মানে এটা এসআইআর যেটা হচ্ছিল, যেটাকে নিয়ে আমরা প্রত্যেকে যারা সাধারণ মানুষ যারা মনে করে থাকি যে না এটা হওয়া দরকার, কারণ অবৈধদের ভারতের রাজনীতি ভোটার আই কার্ডে থাকারই, মানে ভোটারে থাকার কথাই না, কারণ তার মাধ্যমে তারা সমস্ত সুযোগ সুবিধা নেয়। এবার এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সত্যি মাত্র 8টি অভিযোগ জমা পড়েছে। সেখানে মমতা ব্যানার্জি, ইনফ্যাক্ট আমরা পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম চিৎকার করতে যে কই রোহিঙ্গা, কই অবৈধ বাংলাদেশি। তো আজ সত্যি আমরা ওয়েট করে রয়েছি যে এই 58 লক্ষের মধ্যে অ্যাটলিস্ট 1 লক্ষ তো আবেদন পড়বে, অভিযোগ পড়বে যে আমাদের নাম বাদ গেছে। আরেকটা একদম ইন্টারেস্টিং কথা আপনাকে জানাই, সেটা হচ্ছে যে বেশ কিছু এরকম দেখা যাচ্ছে ভোটার যারা কি জেনুইন, অথচ নাম বাদ গেছে আর হিয়ারিং এ ডাক পেয়েছে। তো এখানেও একটা খেলা হয়েছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস একটি রক্ষা শিবির খুলে খুলে রাস্তার মোড়ে মোড়ে বসেছিল। তো সেখানে তারা সমস্ত সাধারণ মানুষকে হেল্প করব বলে তারা ফর্ম ফিল আপ করেছে এবং তারাই কিন্তু হিয়ারিং এ ডাক পেয়েছে। এরকম কিন্তু আমি আমার এরিয়া থেকেও দেখতে পেলাম বেশ কিছু জনকে, যে তারাই হিয়ারিং এ ডাক পাচ্ছে। এবার এখানে বুঝতে হবে যে টিএমসির ইন্টেনশনটাই কি ছিল, ম্যালাফাইড, যে আমরা এরকম ভাবে নাম এরকম করবো তাহলে নির্বাচন কমিশন বদনাম হয়ে যাবে। তো এখন তো একটা জাস্ট এক্সাম্পল আপনি দেখতে পেলেন যে 8 জন মাত্র। এখন তো দাঁড়ান, সোমবার আসুক, আমরা আরো দেখতে পাবো। বিহারে সেম হয়েছিল, সুপ্রিম কোর্ট চিৎকার করে বলছে যে এবং এর মধ্যে কিন্তু একদম এবং সৌগতদা, এর মধ্যে কিন্তু আমি ওই পার্টটা 24 লক্ষের পার্টটাই ঢোকাইনি। 24 লক্ষের মধ্যে থেকে অনেকে আছে যাদের 6-7টা করে বাবা বা 6-7টা করে বাচ্চা, 6-7টা বাচ্চাও তাও হতে পারে, 6-7টা বাবা, বাড়াবাড়ি ব্যাপার। 24 লক্ষ মানুষের এই পার্টটা আমি ঢোকাইনি। মানে 60 থেকে 70 লাখ বা ধরে নিলাম 50 লক্ষ যদি বাদও চলে যায়, এটার তো একটা এফেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার লিস্টে পড়বে। একদম মারাত্মক। এবং কালকে আমরা দেখলাম যে 2 দিন আগেই অভিষেক ব্যানার্জি তার র্যাম্পে 3 জন ভূতকে তুলে যেভাবে নাটক করলেন এবং এমন দোষ দেখাচ্ছেন। আমি প্রশ্ন করতে চাই, এই সবই অভিষেক ব্যানার্জির শেখানো, কারণ সেখানে এই 3 জনের যখন নাম বাদ গেছিলো সেখানে BLA-2 তৃণমূলের কী করছিল, তাদেরকে ধরে আনুক। তারা তাহলে তাদের নাম তোলার সময় নিশ্চয়ই কোনো রকম সিস্টেম তৈরি করেছিল যাতে তাদের নাম না ওঠে। এরকম আরও কিছু বেরোতে পারে নির্বাচন কমিশনকে দোষারোপ করার জন্য, সেটাই আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আর যদি আমরা শতকরা হিসাবে বার করি এটা যে কত পার্সেন্টে আসবে সেটা অভিষেকবাবু জানা উচিত। সাধারণ ব্যক্তিগতভাবে বলছি, একজন 12 পাস করা ছেলের পক্ষে এই ক্যালকুলেশন করা সম্ভব নয়, তাই তিনি র্যাম্পে উঠে ভূত নাচানো দেখাচ্ছেন। বেশ আমি একদম, আচ্ছা নীলাদ্রি 10 সেকেন্ড আমার 10 সেকেন্ডে নেব। অবৈধ ভোটারের ভোটটা সাধারণত শাসক দল পায়। এখন তৃণমূল আর বিজেপির তফাৎটা কত? 2024-এ 43 লাখ, বাদ পড়েছে 58 লাখ, আর তৃণমূল অলরেডি পিছিয়ে পড়েছে বিজেপির থেকে। এখন ভয়টা যদি 1 কোটির বেশি বাদ যায় তাহলে কিন্তু বিজেপি 180 ক্রস করে যেতে পারে। এটাই ভয়ঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।